আসসালামু আলাইকুম। হ্যালো, শোনা যাচ্ছে? স্যার আসসালামু আলাইকুম স্যার শুনে যাচ্ছে। শুনতে পাচ্ছ তোমরা সবাই? স্ক্রিন স্যার দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার ইয়েস স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। ওকে। Welcome to this class. Today is the first day. I am Group Captain Jahid. I will take this class. This is I will take a 2 credit class, and another assistant professor Tariq will take 2 credit class. So we two instructor will conduct the full course of ME 305. So, you can see on the screen the subject is Introduction to ME 305. 305. This subject is Heat and Mass Transfer. You can see on the screen the course review. Course code is ME 305. Course name Heat and Mass Transfer. Credit hour total 4. Contact hour 4. Course instructor myself, Group Captain A.K.M. Jahidur Rahman, and Assistant Professor Tariq Mahmood. I think you know Assistant Professor Tariq Mahmood. He has taken the class. I think one class already taken. The course objectives. The course provides an introduction to heat and mass transfer and introduces practical application in industry. This course আমরা কেন করব? This course এর a lot of application আছে আমরা যখন দেখব যে আমাদের যত অ্যাপ্লায়েন্স আছে বাসার ভিতরে দেখবা যত ধরনের অ্যাপ্লায়েন্স আছে টিভি, ফ্রিজ বা অন্য যে কোনো অ্যাপ্লায়েন্স আছে সেখান থেকে হিট ট্রান্সফার হয়। ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট গুলোতে হিট ট্রান্সফার হয়। সুতরাং এই হিট ট্রান্সফার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বেসিক টুলস টু ডিজাইন প্রসেস অপারেশন ইনভলভিং হিট অ্যান্ড মাস ট্রান্সফার আর কাভার্ড। এই ডিজাইনের আমাদের এই বেসিক টুলস হিট ট্রান্সফার ইকুইপমেন্ট ডিজাইনের ক্ষেত্রে এটা আমাদের 307 যে কোর্সটা পরে হবে সেটাতে আমরা ইকুইপমেন্ট ডিজাইনের উপর আমরা সেখানে হিট ট্রান্সফার ইকুইপমেন্ট ডিজাইন কিভাবে করতে হয় সেই বেসিক টুলস এখানে আমাদের শেখানো হবে। এই যে কিভাবে তুমি ডিজাইন করবে। Extensive use is made of industrial examples and analogies between the various transport mechanism to encourage internal thinking. তোমাদের ল্যাটারাল থিংকিং এর জন্য এনকারেজ ল্যাটারাল থিংকিং এর জন্য তোমাদের যে ভিতরে যেটা চিন্তা ভাবনা আসবে এই কোর্সটা করার পরে তোমরা দেখবে যে তোমরা অনেক কিছু এখন থিসিস করবে যখন তখন এই কোর্সের অ্যাপ্লিকেশনে তোমরা অনেক কিছু করতে পারবে। সেই থিংকিংটা এখানে দেওয়া হবে। This is the objectives of this course. Then course outcome কি হবে? কোর্স করার পরে তোমরা এখান থেকে কি আউটকাম পেতে পারো? Apply principles of heat and mass transfer to basic engineering system. তোমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং সিস্টেমে এটা অ্যাপ্লাই করতে পারবা। তারপর analyze heat transfer by conduction, convection and radiation. Describe analytical and numerical methods commonly used to analyze two-dimensional steady-state heat conduction and analyze and calculate heat and mass transfer in complex systems involving several heat transfer mechanism. এগুলো হলো আমাদের সিলেবাসের যে ইয়াগুলো আছে আমাদের এই কোর্সের জন্য সিলেবাসের প্রথমে কোর্স অবজেক্টিভ আছে সিলেবাসের ভিতরে, তারপর আছে কোর্স আউটকাম আছে। এই তোমরা কি শোনা যাচ্ছে আমার কথা? ক্লিয়ার শুনতে পাচ্ছ তাই তো? রাইট স্যার। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের এখন আমি ইয়াটা দেখাবো সিলেবাসের কি কি কন্টেন্ট আছে। প্রথমে আছে the basic modes of heat transfer, general conduction equation, steady state conduction in different geometries and composite structures, thermal contact resistance, unsteady heat conduction in solids. প্রথম প্যারাটা যেটা আছে সেটা হলো বেসিক মোডস অফ হিট ট্রান্সফার। এই জিনিসটা তোমার আমি পড়াবো। এটা বেসিক কিছু জিনিসপত্র আছে হিট ট্রান্সফারের
সেই চ্যাপ্টার 1 আর কি আমরা যে বই ফলো করব চ্যাপ্টার 1 এর সেই বেসিক জিনিসগুলো ভালোভাবে শিখতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। বেসিক জিনিস না জানলে তুমি পরবর্তী যে চ্যাপ্টারগুলো সেখানে তুমি সেটা পারবে না, সেটা বুঝতে পারবে না। সেটা বেসিক জিনিসটা আমাদের সময় নিয়ে আস্তে আস্তে পড়বো আমরা, না বুঝলে আবার সেটা বেসিকটা খুব ভালো করে শিখতে হবে প্রথম চ্যাপ্টারটা আমি মনে করি। যদিও এখানে অনেক কিছুই তোমরা জানো, ইন্টারমিডিয়েট নলেজ অনেক কিছু এখানে অ্যাপ্লিকেশন আছে, তারপরও আমি বলবো যে এই বেসিক ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে পড়ার পরে তারপরে আমরা সাবসিকুয়েন্ট চ্যাপ্টারতে যাব। তাহলে বেসিক মোড অফ হিট ট্রান্সফার এটা আমি পড়াবো। আর জেনারেল কন্ডাকশন বাকি যেটা আছে, কন্ডাকশন হিট ট্রান্সফারের যে 3টা মোড আছে, কন্ডাকশন, রেডিয়েশন, কনভেকশন। এখানে কন্ডাকশনের এই পার্টটা বেসিক মোড অফ হিট ট্রান্সফার ইন জেনারেল, তারপরে আসতেছে কন্ডাকশনের এই পার্ট। এই কন্ডাকশনটা তারিক মাহমুদ করাবে, তারিক মাহমুদ। তারপর আসতেছে লস অফ রেডিয়েশন হিট ট্রান্সফার, রেডিয়েশন শেপ ফ্যাক্টর, রেডিয়েশন ইন্টারচেঞ্জ বিটুইন টু সারফেসেস, গ্যাস রেডিয়েশন। এই রেডিয়েশনের পার্টটুকু তারিক মাহমুদ পড়াবে। এরপর আসতেছে তোমার এখানে পরের যে বড় সিলেবাসটা সেটা আসতেছে তোমার কনভেকশন হিট ট্রান্সফার। কনভেকশন হিট ট্রান্সফারে অনেকগুলো চ্যাপ্টার আছে, সে মোস্ট অফ দ্য কনভেকশন হিট ট্রান্সফার পার্ট আমি পড়াবো। Heat and momentum transfer associated with laminar and turbulent flow of fluid in forced convection, velocity and thermal boundary layer developments over flat plate and through tubes, natural convection heat transfer mechanism with change of phase, boiling, condensation mechanism and heat transfer correlation. এটা হলো তোমার কনভেকশন হিট ট্রান্সফার। এখানে আমি যেটা পড়াবো সেটা আমি পরে দেখাচ্ছি, পুরোটা আমি পড়াবো না, এখানে ন্যাচারাল কনভেকশন হিট ট্রান্সফার পর্যন্ত আমি পড়াবো। আর মেকানিজম অফ মাস ট্রান্সফার বাই ডিফিউশন, কনভেকশন এন্ড চেঞ্জ অফ ফেজ, অ্যানালজি বিটুইন হিট এন্ড মাস ট্রান্সফার, এই পার্টটুকু আবার তারিক মাহমুদ পড়াবে। তো আমি মোটামুটি কনভেকশনের মোস্ট অফ দ্য থিংস 90% আমি কভার করবো, আর বাকি রেডিয়েশন, কন্ডাকশন এবং মাস ট্রান্সফারটা তারিক মাহমুদ পড়াবে। এখন আমি দেখি আমার যে পার্টটুকু আমি পড়াবো সেটা এখানে দেওয়া আছে, সেটা হয়তো একটা পার্টে তোমার একটা সেট কোশ্চেন হবে। যদি তোমার এখন যে করোনা সিচুয়েশন সেখানে তোমার শর্ট কোশ্চেন হয়, অর্থাৎ শর্ট বলতে 2টা কোশ্চেন অ্যান্সার করতে হয় 3টার মধ্যে। বাট যদি করোনা না থাকে ওই সময় যে পরীক্ষা হবে সেটাকে তোমার 3টা কোশ্চেন অ্যান্সার করতে হবে আউট অফ 4, একটা কম্পালসারি থাকবে সেখানে। এখানে আমার একটা পার্ট হবে পুরা, সেখানে তোমার বেসিক মোডস অফ হিট ট্রান্সফার, এটাকে আমি বলছি যে এটা আমাদের বেসিক জিনিস হিট ট্রান্সফারের, এনার্জির এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এটা চ্যাপ্টার 1, এখানে লিখে দিচ্ছি আমি চ্যাপ্টার 1। তারপর কনভেকশনের যেটা হলো হিট এন্ড মোমেন্টাম ট্রান্সফার, কনভেকশনের যে টপিকগুলো আছে ন্যাচারাল কনভেকশন পর্যন্ত, এখানে আমার 6, 7, 8, 9 এখানে 5টা চ্যাপ্টার টোটাল আমি পড়াবো। হিট ট্রান্সফারের 5টা চ্যাপ্টার, নাম্বার 1, তারপরে নাম্বার 6 অর্থাৎ কনভেকশন থেকে শুরু, ফান্ডামেন্টাল অফ কনভেকশন, কনভেকশনের এই চ্যাপ্টারগুলো। এটা হলো তোমার কনভেকশন, এটা ফোর্স কনভেকশন থ্রু ইন্টারনাল ডার্ক টিউব। এটা 8 নম্বর চ্যাপ্টারটা হলো কনভেকশন ওভার দ্য সারফেস, ফোর্স কনভেকশন ওভার দ্য সারফেস। আর 9 নম্বর চ্যাপ্টার হলো ন্যাচারাল কনভেকশন। আমি তাহলে এই 5টা চ্যাপ্টার পড়াবো। আর আমি মেইনলি যে বইটা ফলো করব, হিট এন্ড মাস ট্রান্সফার ফান্ডামেন্টালস এন্ড অ্যাপ্লিকেশনস, সেনজেল গেজার। এই বইটা তোমার সেনজেলের বইটা, এই বইটা তোমরা কালেক্ট করবা। এই বইটা বেসিক এটাই ফলো করব। ইন এডিশন আরো কিছু বই তোমাদেরকে দিব রেফারেন্স হিসেবে, সেই বইগুলো তোমরা দেখতে পারো। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারিক সে এই যে টপিকগুলো কন্ডাক্ট করবে, সেখানে কন্ডাকশনের পুরোটা, তারপর রেডিয়েশনের 2টা চ্যাপ্টার আছে, ওখান থেকে হয়তো পড়াবে যতটুকু সিলেবাস আছে, আর মাস ট্রান্সফারটা পড়াবে। এটা হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারিক পড়াবে। আর আমি বেসিক্যালি ফান্ডামেন্টাল যে বোর্ড করে যে হিট এন্ড মাস ট্রান্সফার ফান্ডামেন্টাল এন্ড অ্যাপ্লিকেশন, এই সেনজেলের বইটা ফলো করবো। আমার কাছে যে বইটা আছে 5th এডিশন ইন এসআই ইউনিট, আমাদের কাছে 5th এডিশনের বই না থাকলে আগের এডিশন হলে চলবে। তো আর অন্যান্য বইগুলো যেগুলো আছে, যেমন ফান্ডামেন্টাল অফ হিট এন্ড মাস ট্রান্সফার ইন কোপেরা, এই বইটা খুব ভালো।
এটা থেকে তোমরা গাইডলাইন নিতে পারো। এটা অনেক কিছু যেটা সেনজেলের বই থেকে না বুঝতে পারো এখানে বুঝতে পারবো। আশা করি এটা অনেক সুন্দরভাবে লেখা। প্রিন্সিপালস অফ হিট ট্রান্সফার কৃতির বই আছে। তারপর হিট ট্রান্সফার জেপি হলম্যান। জেপি হলম্যানের বই আমরা যখন পড়ছি তখন আমাদেরকে জেপি হলম্যানের বই পড়ানো হয়েছে, বাট আমি মনে করি যে হিট ট্রান্সফারের বর্তমান যে সেনজেলের বইটা এটা সবচেয়ে ভালো বই। আমি মনে করি এটাতে খুব সুন্দরভাবে লেখা আছে সিস্টেমেটিক ওয়েতে। আমরা যখন করেছি জেপি হলম্যানের বই পড়েছিলাম ওই সময়। হিট ট্রান্সফারের বেসিক অ্যাপ্রোচ অজিসিক এই বইটা আছে, এটা তোমরা দেখতে পারো। অ্যাডভান্স কনভেক্টিভ হিট ট্রান্সফার অ্যাদ্রিয়ান বেজান। এগুলো হলো তোমার সাপোর্টিং বই, তোমরা হিসেবে নিতে পারো। মেইন বইটা হলো হিট ট্রান্সফার সেনজেলের বইটা। I request everybody collect this book. সেনজেলের বইটা তোমরা কালেক্ট করবে, সবার কাছে যেন একটা কপি থাকে। এটা হলো তোমার ফার্স্ট ইন্ট্রোডাকশন গেল। এখন আমি এই কথা বলছো কেন? এখন আমরা প্রথম চ্যাপ্টার থেকে স্টার্ট করব, ইন্ট্রোডাকশন এন্ড বেসিক কনসেপ্টস। ইরিন জাহান, তুমি কি কোনো কিছু বলতে চাচ্ছ? রোল নম্বর 46। তাহলে ওটাকে ফ্রিজে রাখ, ফ্রিজে রেখে একটু পরে খা। তাহলে আমরা ইন্ট্রোডাকশন এন্ড বেসিক কনসেপ্টস এই চ্যাপ্টার থেকে আমরা স্টার্ট করব। হিট ট্রান্সফারটা আসলে কি? এখানে দেখা যাচ্ছে যে একটা তোমাদের স্লাইডে, তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইড? মাঝে মাঝে রেসপন্স না করলে তো হবে না। জি স্যার। এখানে একটা কাপের ভিতরে তোমার আছে হট কফি রাখা আছে, এটা 70 ডিগ্রি টেম্পারেচার। আমরা যে কফি খাই, বাসার ভিতরে কিন্তু লট অফ এক্সাম্পল আছে হিট ট্রান্সফারের। তোমার শরীর থেকে যে হিট বের হয়ে যায়, তুমি ঠান্ডা অনুভব করো শীতের সময়, গরমের সময় গরম অনুভব করো, এটা কিন্তু হিট ট্রান্সফারের ইফেক্ট। আমরা সবসময় যেটা দেখি যে আমরা কফি যদি আমরা টেবিলের উপর রেখে দিই গরম কফি, তাহলে এটা কিন্তু তোমার আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা কেন ঠান্ডা হয়ে যাচ্ছে? কারণ এখানে এটা হাই টেম্পারেচার ছিল এটা, আর সারাউন্ডিং যে এয়ারটা আছে সেই এয়ারের টেম্পারেচারটা এসে কম। তাহলে একটা টেম্পারেচার ডিফারেন্স এখানে থাকতে হবে হিট ট্রান্সফার হতে গেলে। বোঝা যাচ্ছে এখানে যে এই হট কফির যে টেম্পারেচার এটা 70 ডিগ্রি, আর কুল এনভায়রনমেন্ট অর্থাৎ আউটসাইড যে টেম্পারেচারটা আছে তার চারপাশে যে এয়ারের টেম্পারেচার বা রুমের টেম্পারেচার সেটা 20 ডিগ্রি। সুতরাং এখান থেকে হিটটা হট অর্থাৎ হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার ট্রান্সফার হবে। এটা আসলে এটাই হলো হিট ট্রান্সফার। এটা ব্যাপারটা মনে হচ্ছে খুব ইজি, কিন্তু এখানে আবার অনেক ক্যালকুলেশন আছে, অনেক কিছু হিসাব কিতাব আছে। আমরা জানি যে এনার্জি এক্সিস্ট ইন ভেরিয়াস ফর্মস। এনার্জি আমরা ইন্টারমিডিয়েটেই পড়েছি যে এনার্জি এক্সিস্ট ইন ভেরিয়াস ফর্মস। তার ভিতরে আমাদের হিট এনার্জি একটা এনার্জি। আমরা এই যে আমাদের যেটা ভেরিয়াস ফর্মে এনার্জি থাকলো, আমরা মেইনলি কোন এনার্জি নিয়ে ডিল করব? সেটা হলো হিট। আমরা যেহেতু এই সাবজেক্ট হলো হিট ট্রান্সফার, কাজেই আমরা primarily interested in heat. Heat নিয়ে আমরা ডিল করব, which is the form of energy that can be transferred from one system to another as a result of temperature difference. আগের ছবিটা যেখানে দেখালাম, সেখানে একটা কাপ থেকে হিটটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, এখান এই কাপে থেকে ট্রান্সফার হয়ে এটা যাচ্ছে তোমার কুল এনভায়রনমেন্টে। কাজেই এখানে যেটা বলছে যে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে এটা ট্রান্সফার হবে from one system to another. The science that deals with the determination of the rate of such energy transfer is called heat transfer. এখানে একটা কথা আছে যে rate of such energy transfer মানে কি হারে পার সেকেন্ডে কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে,
সেটাই হলো আমার হিট ট্রান্সফার ডিল করে। The science that deals with the determination of rates of his such energy transfer, মানে কি হারে এই এনার্জিটা অর্থাৎ হিট এনার্জিটা ট্রান্সফার হচ্ছে, সেটা যে সায়েন্স ডিল করে সেই সায়েন্সকে বলা হচ্ছে হিট ট্রান্সফার। এখন আমরা তোমাদের কি থার্মোডাইনামিক্স ছিল লেভেল 2 তে? জি স্যার, এমই 203। এমই 203 এটা একটা প্রিরিকুইজিট, এটা তোমার হিট ট্রান্সফারের জন্য প্রিরিকুইজিট সাবজেক্ট। এটা তোমরা যেহেতু করেছো তাহলে তোমরা অনেক কিছু জেনে গেছো। এটা রিলেটেড আছে হিট ট্রান্সফারের সাথে, অনেক কিছু রিলেটেড থার্মোডাইনামিক্স। সুতরাং এটা পড়াতে তোমাদের অনেক কিছু সুবিধা হবে, অনেক টার্ম আসবে, সেই টার্মগুলো তোমরা অলরেডি জানো। এখানে থার্মোডাইনামিক্স এর যে ব্যাপারটা সেটা হলো, থার্মোডাইনামিক্স এর মধ্যে আমরা কি পারি, উই ক্যান ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার ফর এনি সিস্টেম আন্ডারগোয়িং এনি প্রসেস ইউজিং এ থার্মোডাইনামিক অ্যানালাইসিস অ্যালোন। মানে আগেরটা যেমন রেট অফ হিট ট্রান্সফার যেটা বললাম, সেটা রেট অফ হিট ট্রান্সফারটা ডিল করে হিট ট্রান্সফার, তোমাকে হিট ট্রান্সফার। কিন্তু থার্মোডাইনামিক্সটা কি ডিল করতেছে, সে ডিটারমাইন করতেছে অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার, টোটাল অ্যামাউন্ট, নট রেট, ফর এনি সিস্টেম আন্ডারগোয়িং এনি প্রসেস। কোন একটা সিস্টেম যদি কোনো প্রসেসের মাধ্যমে যায়, সে তখন একটা প্রসেস থেকে ওয়ান ইকুইলিব্রিয়াম থেকে আনাদার ইকুইলিব্রিয়াম প্রসেসে যখন যাবে, এই প্রসেসের চেঞ্জ হওয়ার সময়, এক ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম প্রসেসে চেঞ্জ হওয়ার সময় সে টোটাল অ্যামাউন্ট অফ হিট যে ট্রান্সফার করবে সেটা ডিল করে থার্মোডাইনামিক্স অ্যানালাইসিসের মাধ্যমে। আমরা থার্মোডাইনামিক্স অ্যানালাইসিসে টোটাল অ্যামাউন্ট অফ হিটটা পাবো, কিন্তু কি রেটে হিটটা ট্রান্সফার হলো সেটা আমরা thermodynamic analysis এর মাধ্যমে পাবো না। The reason is that thermodynamics is concerned with the amount of heat transfer as a system undergoes a process from one equilibrium state to another, and it gives no indication about how long the process will take. তাহলে সে তার ইন্টারেস্ট হলো, থার্মোডাইনামিক্স এর ইন্টারেস্ট হলো যে কোনো একটা সিস্টেম যখন কোন একটা প্রসেসের মধ্যে যাবে, সেই প্রসেসের মাধ্যমে একটা জিনিস ওয়ান ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যাবে, এই যাওয়ার পথে সে টোটাল অ্যামাউন্ট অফ হিট কি ট্রান্সফার করলো সেটা সে ডিল করে। এবং এটা কতক্ষণ, এই প্রসেসটা হতে কতক্ষণ লাগবে, বা এটা হাউ মাচ রেট অফ হিট ট্রান্সফার করবে পার সেকেন্ডে পার ইউনিট টাইমে, সেটা সে ডিল করে না। কাজেই হিট ট্রান্সফার এবং থার্মোডাইনামিক্স এর মধ্যে একটু ডিফারেন্স আছে এই জায়গাটা। থার্মোডাইনামিক্স ইনফ্যাক্ট অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার সে ডিল করবে, সে কতক্ষণ লাগবে বা রেট অফ হিট ট্রান্সফার ডিল করবে না। হোয়ারএস হিট ট্রান্সফার কিন্তু খালি টোটাল অ্যামাউন্ট অফ হিট নিয়ে তার থাকলে চলবে না, তাকে হিট ট্রান্সফার, তাকে রেট অফ হিট ট্রান্সফার পার সেকেন্ডে কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে সেই ক্যালকুলেশনটা থার্মোডাইনামিক্স অ্যানালাইসিস করে না, বাট হিট ট্রান্সফার সেই জিনিসটা খুবই জরুরি। A thermodynamic analysis simply tells us how much heat must be transferred to realize a specified change of state to satisfy the conservation of energy principle. থার্মোডাইনামিক আরেকটা জিনিস বলছে যে সিম্পলি টেলস আছে, আমাদেরকে বলে হাউ মাচ হিট মাস্ট বি ট্রান্সফার, কি পরিমাণ হিট ট্রান্সফার হতে হবে, টু রিয়ালাইজ এ স্পেসিফাইড চেঞ্জ অফ স্টেট, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে পরিবর্তন করতে গেলে সেই কি পরিমাণ টোটাল এনার্জি ট্রান্সফার হবে সেই জিনিসটা সে বলবে, বাট রেটটা বলবে না। এখানে তাহলে থার্মোডাইনামিক্স এন্ড হিট ট্রান্সফার যদি আমরা পাশাপাশি বলি, তাহলে হিট ট্রান্সফারটা কি, ডিটারমাইনিং দ্য রেট অফ হিট ট্রান্সফার টু অর ফ্রম এ সিস্টেম and thus the times of cooling or heating as well as variation of the temperature is the subject of heat transfer. তাহলে হিট ট্রান্সফারের এখানে আমি ইটালিক করে দিয়েছি যে রেট অফ হিট ট্রান্সফার, সেটা একটা রেট অফ হিট ট্রান্সফার কোথাও যাবে অথবা কোথাও থেকে আউট হবে, সেটা একটা। দুই নম্বর হলো টাইমস অফ কুলিং অর হিটিং, কতক্ষণ সময় লাগবে এটা কুলিং অথবা হিট হতে, as well as variation of the temperature, টেম্পারেচার ভেরিয়েশনটা কি, দিস ইজ দ্য সাবজেক্ট অফ হিট ট্রান্সফার। তাহলে হিট ট্রান্সফারের সাবজেক্টের স্পেসিফিকেশন তিনটা জিনিস সে করবে।
এই তিনটা জিনিস হিট ট্রান্সফার ডিল করে। এখন আমি যদি একটা ইঞ্জিনিয়ার, একটা ডিজাইনার হই, আমি একটা ইয়া বানাবো, সে আই উইল মেক এ থার্মোস বটল, যেখানে আমরা কফি গরম রাখলে, গরম কফি রাখলে অনেকক্ষণ গরম রাখতে চাই আমি, সেটা ডিজাইন করতে গেলে আমাকে হিট ট্রান্সফারের রেট, মানে যে হিট ট্রান্সফার কি রেটে ওখান থেকে হবে সেটা আমাকে জানতে হবে। কারণ আমাকে যখন আমি এটা বিক্রি করব, তখন লোকজন আমার কাছে জানতে চাবে যে এই কফিটা কতক্ষণ আমার এটা গরম থাকবে, এই টাইমটা সে জানতে চাবে। সুতরাং এই টাইমটা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে এটা পার সেকেন্ডে কি পরিমাণ হিট এখান থেকে বের হয়ে যাবে, অর্থাৎ এই কফিটা যদি আমি 80 ডিগ্রি টেম্পারেচারের একটা কফি এর ভিতরে রাখি, সেই কফিটা টেম্পারেচার ডাউন হতে হতে 70 ডিগ্রি যে হবে, এই 70 ডিগ্রি হতে তার কত সময় লাগবে, সেটা কিন্তু আমার হিট ট্রান্সফার মাধ্যমে এটা আমাকে ডিজাইন করতে হবে। সেটা আমি হিট ট্রান্সফারের মাধ্যমে ক্যালকুলেশন করতে হবে। থার্মোডাইনামিক্স এই ক্ষেত্রে আমাকে হেল্প করতে পারবে না। কাজেই হিট ট্রান্সফার কোন একটা ইকুইপমেন্ট ডিজাইন করতে গেলে সেই ইকুইপমেন্টটা কি পরিমাণ, কি হারে হিট ট্রান্সফার করবে, তার উপর ডিপেন্ড করে সেটাকেই স্টাডি করবে আমাদের হিট ট্রান্সফার। যেমন একটা রেডিয়েটর, গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা করে, যত রকম ইঞ্জিন আছে, যত রকম মেশিন আছে, সবকিছু একটা ঠান্ডা করার প্রয়োজন আছে। কি রেটে এটি ঠান্ডা হবে, কি রেটে এটা কুল করবে, কি রেটে হিট ট্রান্সফার হবে, সেই জিনিসটাই হলো আমার হিট ট্রান্সফার, এটাকে ডিল করবে। আর thermodynamics deals with equilibrium states and changes from one equilibrium state to another. থার্মোডাইনামিক্স বললাম, তোমরা একটা কোন একটা সিস্টেম যখন কোন প্রসেসের মাধ্যমে যাবে, তখন একটা জিনিস ওয়ান ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল ইনিশিয়ালি, সেই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে বা এই প্রসেসের মাধ্যমে যখন এটা যাবে, তখন আরেকটা জিনিস প্রডিউস হবে, সেখানে আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি হবে। তাহলে ওয়ান ইকুইলিব্রিয়াম স্টেট থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেট যখন তৈরি হবে, তখন এর মাঝে যে প্রসেসটা যখন কন্টিনিউ করবে, এই সময় তার হিটটা ট্রান্সফার হবে। সেই হিটটা টোটাল যে হিটটা, সেই হিটটা ডিল করবে, টোটাল অ্যামাউন্ট অফ হিট সে থার্মোডাইনামিক্স ডিল করবে, সেটা ইকুইলিব্রিয়াম পজিশন, ওয়ান ইকুইলিব্রিয়াম টু অ্যানাদার ইকুইলিব্রিয়াম। Whereas heat transfer deals with the system that lack thermal equilibrium. Thus, it is a non-equilibrium phenomena. তাহলে থার্মোডাইনামিক্সটা হলো ইকুইলিব্রিয়াম ফেনোমেনা, আর হিট ট্রান্সফার হলো নন ইকুইলিব্রিয়াম ফেনোমেনা। কারণ হিট ট্রান্সফার যদি ইকুইলিব্রিয়াম হয়ে যায়, তাহলে তো হিট ট্রান্সফারই হবে না। সেটা তো যেমন আমার যদি আমি একটা কাপ, একটা কফি, গরম কফি যদি একটা এমন একটা টেম্পারেচারে রাখি যে রুমের টেম্পারেচার যা আর কফি টেম্পারেচারও তাই, তাহলে তো হিট ট্রান্সফার হবে না। সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম হলে হিট ট্রান্সফারই হবে না। সুতরাং হিট ট্রান্সফার অলওয়েজ ডিলস উইথ নন ইকুইলিব্রিয়াম ফেনোমেনা। Therefore, the study of heat transfer cannot be based on the principles of thermodynamics alone. কাজেই হিট ট্রান্সফারের যে স্টাডিটা, সেটা থার্মোডাইনামিক্স প্রিন্সিপালের উপর পুরোপুরি ডিপেন্ড করে না। থার্মোডাইনামিক্স প্রিন্সিপালস ইউজ করবে, কিন্তু তার সাথে আরো কিছু লাগবে। However, the laws of thermodynamics lay the framework for the science of heat transfer. The thermodynamics ল যে আছে, থার্মোডাইনামিক্স লকে ইউজ করবে হিট ট্রান্সফার, সেটা ইউজ করে, সেটাই তার ফ্রেমওয়ার্ক, সেটাকে ইউজ করে সে ফার্দার অগ্রসর হবে। এখানে কি বলছে, the first law requires that the rate of energy transfer into a system, কোন একটা সিস্টেমের ভিতরে যে এনার্জি ট্রান্সফার হবে, be equal to the rate of increase of the energy of that system. তাহলে যে রেটে এনার্জি ট্রান্সফার হবে ইনটু এ সিস্টেম, সেটা কোথায় যাবে, সেই সিস্টেমটার ভিতরেই সেটা ইনক্রিজ করবে। সেই এনার্জিটা যে রেটে ট্রান্সফার হবে টু দ্য সিস্টেম, ফার্স্ট ল বলছে যে রেটে এনার্জি ট্রান্সফার হবে টু দ্য সিস্টেমে, সেটা কি, সেটা সমান হবে দ্য রেট অফ ইনক্রিজ অফ এনার্জি অফ দ্যাট সিস্টেম। সেই সিস্টেমের ভিতরে এনার্জিটা ইনক্রিজ হবে, যে রেটে এনার্জিটা ট্রান্সফার হবে সেই রেটে এটা ইনক্রিজ হবে। এটাই বলছে ফার্স্ট ল। সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল রিকোয়ার্স দ্যাট দ্য হিট বি ট্রান্সফার্ড ইন দ্য ডাইরেকশন অফ ডিক্রিজিং টেম্পারেচার। সেকেন্ড ল যেটা বলছে যে যেখানে টেম্পারেচার, হিটটা ট্রান্সফার হবে কোথায়, হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার। এখানে দেখা যাচ্ছে যে এটা হায়ার টেম্পারেচার, এই হিটটা ট্রান্সফার হচ্ছে লোয়ার টেম্পারেচার থেকে। এটা হলো সেকেন্ড ল।
তাহলে সেকেন্ড ল অফ thermodynamics এখানে কি বলছে, যে হিট উইল বি ট্রান্সফার ফ্রম higher temperature to lower temperature অথবা ডাইরেকশন অফ দ্য ডিক্রিজিং টেম্পারেচার দিকে হিটটা ট্রান্সফার হবে। এটাকে আমরা যদি ভোল্টেজের সাথে ইলেকট্রিসিটির সাথে তুলনা করি, ইলেকট্রিসিটি তো হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যায়, তো ওটার সাথে আমাদের মিল আছে। হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়। আর ওয়াটারের ক্ষেত্রে আমরা দেখি যে হেড যদি হায়ার হেড থেকে লোয়ার হেডের দিকে ওয়াটার ফ্লো করে, সিমিলারলি হিটও হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে যাবে। The basic requirement of heat transfer is the presence of temperature difference. তাহলে হিট ট্রান্সফারের বেসিক রিকোয়ারমেন্ট কি? নন ইকুইলিব্রিয়াম যেটা বলছি, নন ইকুইলিব্রিয়াম বলতে এখানে টেম্পারেচার ডিফারেন্স বোঝাচ্ছে। দুই ধরনের টেম্পারেচার ডিফারেন্স থাকতে হবে, অর্থাৎ অবশ্যই টেম্পারেচার ডিফারেন্স একটা হাই একটা লো থাকতে হবে, তাহলে হিট ট্রান্সফার হবে না। এটা বেসিক রিকোয়ারমেন্ট। The temperature difference is the driving force for heat transfer. তাহলে আমরা জানলাম যে টেম্পারেচার ডিফারেন্স ইজ দ্য ড্রাইভিং ফোর্স ফর হিট ট্রান্সফার। যত টেম্পারেচার ডিফারেন্স বেশি হবে হিট ট্রান্সফার তত বেশি হবে, রেটও তত বেশি হবে। হিট ট্রান্সফার বললে ভুল হবে, হিট ট্রান্সফার রেট তত বেশি হবে। The rate of heat transfer in a certain direction depends on the magnitude of the temperature gradient in that direction. সেম কথা যেটা বললাম আমি, টেম্পারেচার magnitude of the temperature gradient, অর্থাৎ টেম্পারেচার যে দুটো টেম্পারেচার যে ডিফারেন্সটা, এই টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে রেট অফ হিট ট্রান্সফার তত বেশি হবে। লার্জার দ্য টেম্পারেচার গ্রেডিয়েন্ট দ্য হায়ার দ্য রেট অফ হিট ট্রান্সফার। তাহলে হায়ার রেটে হিটটা ট্রান্সফার হবে। যত টেম্পারেচার ডিফারেন্স হবে রেট অফ ট্রান্সফার অর্থাৎ পার সেকেন্ডে হিট ট্রান্সফারটা তত বেশি হবে। আমরা তো হিটটা ট্রান্সফার করতে চাই যে দ্রুত যাতে ট্রান্সফার হয়, তাই টেম্পারেচার গ্রেডিয়েন্ট আমাদের সেখানে যত বেশি টেম্পারেচার গ্রেডিয়েন্ট হবে আমাদের তত হিট ট্রান্সফার রেটটা তত বেশি হবে। এটা যত কাছাকাছি আসবে গ্রেডিয়েন্টটা যত কম হবে হিট ট্রান্সফার রেটটা তখন আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমরা হিট ট্রান্সফার অনেক কিছু দেখলাম, এখন আমরা দেখি আর অ্যাপ্লিকেশন এরিয়া অফ হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার পড়ার আগে আমরা জানবো যে হিট ট্রান্সফার আসলে আমরা কেন করতেছি, এটা কোথায় অ্যাপ্লিকেশন আছে। এটা এমন কোনো জায়গা নাই, ইঞ্জিনিয়ারিং সেক্টর বা হাউস হোল্ড বা বিল্ডিং, মানে এমন কোনো জায়গা নাই যেখানে হিট ট্রান্সফারের অ্যাপ্লিকেশন নাই। দেয়ার ইজ নাথিং। কোনো জায়গায় তুমি পাবো না যেখানে হিট ট্রান্সফার নেই। এখন কম্পিউটারের ভিতরে তো হিট ট্রান্সফার হচ্ছে, এখানে হিট জেনারেট হচ্ছে, সেখানে ফ্যান লাগানো হচ্ছে অথবা অন্য কুলিং সিস্টেম ইউজ করে হিটটাকে ডিসিপেট করতে হচ্ছে। হিটটা আমরা অলওয়েজ হিটটাকে আমাদের ট্রান্সফার করতে হবে দ্রুত, যাতে তাহলে ইকুইপমেন্ট তার ফাংশন ভালো করবে। যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বয়লার, হিট এক্সচেঞ্জার, টারবাইন সিস্টেম, ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, এই সমস্ত জায়গায় হিট ট্রান্সফারের ব্যাপক ব্যবহার আছে। মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আছে যে ফার্নেসেস, হিট ট্রিটমেন্ট অফ কম্পোনেন্ট এটসেট্রা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও আছে, যেমন কুলিং সিস্টেম অফ ইলেকট্রিক মোটরস, জেনারেটরস, ট্রান্সফরমার্স এটসেট্রা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে যেমন প্রসেস রিকোয়ারমেন্ট ইউজড ইন refineries, chemical plant, etc. Nuclear engineering in removal of heat generated by nuclear fission using liquid metal coolant, design of nuclear fuel rods against possible burnout, etc. Aerospace engineering আছে space technology, the design of aircraft system and components, rocket, missile. তাহলে আমরা কি দেখলাম? হিট ট্রান্সফারের যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা আসলে যত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, আমাদের এমআইএসটিতে 12টা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট আছে, তার ভিতরে তোমার কোনো একটা ডিপার্টমেন্ট বলতে পারবে যে তাদের হিট ট্রান্সফার লাগে না? সবারই লাগবে। সুতরাং তুমি যদি মনে করো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি তো মনে করি যে ইঞ্জিনিয়ারিং ইজ দ্য বেসিক ইঞ্জিনিয়ারিং, মানে মাদার ইঞ্জিনিয়ারিং of all the department. যে কোনো ডিপার্টমেন্টের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ দ্য বেসিক থিং। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা সব জায়গায় কাজ করতে পারবে। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার বলো, তোমার বায়োমেডিক্যাল বলো, এমন কোনো ফিল্ড নাই যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশন নাই। সুতরাং এখানে আমরা ছবিতে কিছু দেখাচ্ছি যে হিউম্যান বডি, এখানে 4জন বাচ্চা পাশাপাশি বসে আছে, একজনের সাথে আরেকজনের গা লাগা আছে, এখানে কিন্তু হিট ট্রান্সফার হচ্ছে।
কারো যদি জ্বর থাকে তো জ্বরের হাই টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার দিকে হিটটা ট্রান্সফার হবে। এন্ড সবার টেম্পারেচার যদি এক থাকে তাহলে এখানে একজনের বডি থেকে আরেকজনের বডিতে টেম্পারেচার মানে হিটটা ট্রান্সফার হবে না। এখানে এয়ার কন্ডিশনিং সিস্টেম, এখানে তো ব্যাপক হিট ট্রান্সফারের ইকুইপমেন্ট রয়ে গেছে, হিট ট্রান্সফারের সিস্টেম আছে। তারপরে তোমার এয়ারপ্লেনের ভিতরে আছে, এয়ারপ্লেনের ভিতরে এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে। তারপরে তোমার ইঞ্জিন আছে, ইঞ্জিনের ভিতর থেকে ইঞ্জিনের কুলিং সিস্টেম অর্থাৎ হিট ট্রান্সফার করতে হয় ইঞ্জিন থেকে। তারপরে কার রেডিয়েশন, কার রেডিয়েটর, কারের সামনে রেডিয়েটর থাকে। তোমরা তো সবাই গাড়ি ইঞ্জিন বনেটটা খুলে দেবো, সামনে রেডিয়েটর, সেই রেডিয়েটরটা ওয়াটার কুল, সেখানে ওয়াটার দিয়ে তোমাকে হিটটা ট্রান্সফার করতে হয়। হিট ট্রান্সফার না করলে ইঞ্জিন গরম হয়ে যাবে, আর ইঞ্জিন গরম হলে তোমার এখানে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, শাটডাউন হয়ে যেতে পারে। পাওয়ার প্লান্টে হিট ট্রান্সফারের লট অফ অ্যাপ্লিকেশন আছে। রেফ্রিজারেটর, বাসার ভিতরে যে ফ্রিজ আছে, ফ্রিজে দেখো তোমার ভিতরে একদিকে ঠান্ডা হচ্ছে আর পেছনের সাইডে হাত দিলে ওখানে গরম হচ্ছে, এখানে হিট ট্রান্সফার হচ্ছে। সুতরাং কোথায় নাই হিট ট্রান্সফার অ্যাপ্লিকেশন? সুতরাং হিট ট্রান্সফার তোমাকে ভালোভাবে বুঝতে হবে। যে কোনো হিট ট্রান্সফার ইকুইপমেন্ট ডিজাইন করতে গেলে তোমাকে হিট ট্রান্সফারটা খুব সুন্দরভাবে ক্লিয়ার কাট কনসেপশন থাকতে হবে। আর ফ্লুইড মেকানিক্স, হিট ট্রান্সফার, এগুলা হলো তোমার বেসিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস, এগুলো তোমাকে জানতেই হবে। নেক্সট আমরা দেখি হিট অ্যান্ড আদার ফর্মস অফ এনার্জি। এনার্জি ক্যান এক্সিস্ট ইন নিউমেরাস ফর্মস। এনার্জি আমাদের কত রকম থাকতে পারে আমরা হয়তো আগে একটু জানি যে থার্মাল এনার্জি থাকতে পারে, মেকানিক্যাল এনার্জি আছে, কাইনেটিক, পটেনশিয়াল, ইলেকট্রিক্যাল, ম্যাগনেটিক, কেমিক্যাল এন্ড নিউক্লিয়ার ফর্ম অফ এনার্জি। ডিফারেন্ট ফর্ম অফ এনার্জি আমরা পাই। The sum constitutes the total energy. যত ধরনের এনার্জি একটা সাবস্টেন্সের ভিতরে থাকে সেই টোটাল এনার্জিকে আমরা বলবো বড় ই, ক্যাপিটাল ই দ্বারা আমরা ডিনোট করব। আর যখন ছোট ই দ্বারা ডিনোট করব তখন ইউনিট মাস বা পার ইউনিট মাসে এনার্জিটা আমরা স্মল ই দিয়ে প্রকাশ করব আমাদের সিস্টেম। The forms of energy related to the molecular structure of a system. মলিকুলার স্ট্রাকচারের ভিতরে যে এনার্জিটা থাকে, ফর্ম অফ এনার্জি অফ এ মলিকুল স্ট্রাকচার অফ এ সিস্টেম এন্ড দ্য ডিগ্রি অফ মলিকুলার অ্যাক্টিভিটি আর রেফার্ড টু এজ দ্য মাইক্রোস্কোপিক এনার্জি। এটা বোঝা যাচ্ছে মলিকুলের ভিতরে যে এনার্জিটা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা জানি, সেখানে কিন্তু তোমার এনার্জি আছে। সেই এনার্জিটা আমরা খালি চোখে মানে ওটা যেহেতু মলিকুলটাই আমরা দেখতে পাই না, এই জন্য ওই মলিকুলের ভিতরে যে অ্যাক্টিভিটি হয়, যে এনার্জি আছে, সেটাকে বলা হয় মাইক্রোস্কোপিক এনার্জি। আর the sum of microscopic forms of energy is called internal energy of the system. সেটাকে আমরা ইন্টারনাল এনার্জির নাম শুনছি আমরা সবাই। ইন্টারনাল এনার্জিটা কিছুই না, মাইক্রোস্কোপিক এনার্জির যে যোগফলটা, টোটাল মাইক্রোস্কোপিক এনার্জি যা আছে কোনো একটা সিস্টেমের ভিতরে, সেই টোটাল এনার্জি যোগ করলে যেটা হবে সেটাকে বলা হয় ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম। Internal energy may be viewed as the sum of kinetic energy and potential energy of the molecule. Molecule ভিতরে internal energy কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো কাইনেটিক এনার্জি, একটা হলো পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির যোগফলটাকে বলা হয় ইন্টারনাল এনার্জি। কিছু আছে কাইনেটিক এনার্জি আর কিছু আছে পটেনশিয়াল এনার্জি। এই দুটো যোগ করলে আমরা যেটা পাবো মলিকুলের ভিতরে সেটা হলো ইন্টারনাল এনার্জি। The kinetic energy of the molecules is called the sensible energy or sensible heat. At higher temperature, molecules possess higher kinetic energy or higher U. The internal energy associated with phase of a system is called latent energy or latent heat. তাহলে কাইনেটিক এনার্জি আর মলিকুলার যেটা আছে, কাইনেটিক এনার্জি মলিকুলার যেটা আছে, একটা কাইনেটিক এনার্জি, একটা পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জিকে আমরা বলবো সেন্সিবল এনার্জি অর সেন্সিবল হিট বলতে পারি আমরা ওটাকে। টেম্পারেচার যত বেশি হবে এই কাইনেটিক এনার্জিটা, কোনো মলিকুলের কাইনেটিক এনার্জি বা সেন্সিবল হিট এটা বাড়তে থাকবে। সেন্সিবল হিট বা কাইনেটিক এনার্জি যদি বাড়ে তার মানে ইন্টারনাল এনার্জি বাড়তেছে, ইন্টারনাল এনার্জিটাও বাড়তে থাকবে। তাই ইন্টারনাল এনার্জি associated with the phase of a system is called latent energy or latent heat. ফেজ চেঞ্জ হয় না আমাদের, আমরা বাংলায় পড়েছি যে সুপ্ত তাপ। একটা ফেজ থেকে আরেকটা ফেজে যখন চেঞ্জ হয়
তখন কি করে যে অনেক হিটকে ছেড়ে দিতে হয় অথবা অনেক হিট দিতে হয়। যেমন বরফকে যদি তুমি পানিতে রূপান্তরিত করো তাহলে একই টেম্পারেচার মেনটেন করবে, কিন্তু একই টেম্পারেচারও কিছু হিট তাকে লেটেন্ট এনার্জি যেটা থাকবে, লেটেন্ট হিট যেটা থাকবে সেটাকে তাকে রিলিজ করতে হবে। The internal energy associated with the atomic bonds in a molecule is called chemical or bond energy. Molecular atomic bond এর জন্য যে এনার্জিটা হয় সেটাকে বলা হয় কেমিক্যাল এনার্জি বা বন্ড এনার্জি। এই কেমিক্যাল এনার্জিটাকে ভাঙতে গেলে আমার যে কেমিক্যাল রিঅ্যাকশন, তোমার অ্যাসিড বা অন্য আমরা কেমিস্ট্রিতে ইন্টারমিডিয়েট পড়েছি, বিভিন্ন ধরনের ল্যাবে আমরা পড়েছি যে রিএজেন্ট দিলে তোমার তাপ উৎপন্ন হয়। এই যে কেমিক্যাল যে বন্ড ছিল, এই বন্ডটাকে তোমার যখন ভাঙবে, অ্যাটমিক বন্ডকে ভাঙলে তখন এনার্জি রিলিজ হয়, এটাকে বলা হয় কেমিক্যাল এনার্জি। The internal energy associated with the bonds within the nucleus of the atom itself is called the nuclear energy. তাহলে ইন্টারনাল এনার্জিটা অ্যাসোসিয়েটেড উইথ দ্য বন্ডস উইথিন দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে যে বন্ড থাকবে সেই বন্ডের কারণে যে এনার্জি এটা তোমার আছে সেটাকে বলা হয় অ্যাটম, অর্থাৎ অ্যাটমের যে এনার্জি সেটা কল নিউক্লিয়ার এনার্জি। এটা নিউক্লিয়াসের মধ্যে হবে। এটা অ্যাটমের ভিতরে, অ্যাটমের নিউক্লিয়াসের ভিতরে যে বন্ড থাকবে সেই বন্ডিং এনার্জি সেটাকে বলা হয় নিউক্লিয়ার এনার্জি। ইন্টারনাল এনার্জি তোমার ইউনিট হবে, ইন্টারনাল এনার্জি আমরা যে ইউনিট সেটা হলো জুল বা কিলো জুল বলা হয়। ইন্টারন্যাশনাল ইউনিট, ইন্টারন্যাশনাল ইউনিট অফ এনার্জি, এখানে একটু আছে করি। ইন্টারন্যাশনাল unit. International unit of energy is joule or kilojoule. 1 kilojoule is equal to 1000 joule. আরেকটা ইউনিট আছে ব্রিটিশ থার্মোমিটার, বিটিইউ আছে, বাট বিটিইউটা এখন আমরা এসআই ইউনিট যেটা আমরা ফলো করি, বিটিইউটা আমরা ফলো করি না। আমরা যখন পড়েছি তখন ফুট পাউন্ড এই সিস্টেমটা আমরা পড়েছিলাম, বাট এখন সব এসআই ইউনিট। Another well-known unit of energy is ক্যালোরি। ক্যালোরি অথবা জুল, এই দুইটা ইউনিট তুমি সবসময় পাবা হিট ট্রান্সফারের ক্ষেত্রে। জুলটা বেশি পাবা, ক্যালোরিও হয়, ক্যালোরিও আছে আমাদের। ক্যালোরি আর জুলের ভিতরে একটা রিলেশন আছে, 1 ক্যালোরি সমান 4.1868 জুল, অর্থাৎ ক্যালোরিটা বড় এখানে, জুলের চেয়ে ক্যালোরি বড়। এই ক্যালোরির ডেফিনেশনটা কি? which is defined as the energy needed to raise the temperature of 1 gram of water at 14.5 degree centigrade by 1 degree centigrade. এটাকে ডিফাইন করা হয় যে যদি বলো যে ক্যালোরির ডেফিনেশনটা কি, তোমরা যদি ইন্টারমিডিয়েটে পড়ে আসছো তারপরে আবার একটা রিফ্রেশ, যে ওই পরিমাণ এনার্জি দরকার হয় যে পরিমাণ এনার্জি দ্বারা 1 গ্রাম পানির টেম্পারেচার 14.5 ডিগ্রি আছে, একটা পানির টেম্পারেচার 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কোন একটা পানির 1 গ্রামকে তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াইতে যে পরিমাণ এনার্জি দরকার হয় সেটাকে বলা হয় 1 ক্যালোরি। 1 গ্রাম পানিতে অনেক কম। 1 গ্রাম পানির টেম্পারেচার, যে পানিটা টেম্পারেচার থাকতে হবে 14.5 ডিগ্রি, তার টেম্পারেচার যদি বাড়ায় 1 ডিগ্রি বাড়াও তাহলে তার টেম্পারেচার হবে 15.5 ডিগ্রি। 1 ডিগ্রি বাড়াইতে যে পরিমাণ এনার্জি তোমাকে দিতে হবে, যে পরিমাণ হিটটা দিতে হবে, সেই হিটটার পরিমাণ সেটাকে বলা হয় 1 ক্যালোরি, এবং সেটা পরিমাণ হবে 4.1868 জুল অথবা 1 ক্যালোরি। আজ এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করব। আমরা এখন রুল কল করি। তোমরা সেকশন এ, প্রথমে সেকশন এ 001 প্রেজেন্ট স্যার। ওকে, 002 জুবাইর আসো। প্রেজেন্ট স্যার। 005 প্রেজেন্ট স্যার। 006
Shishir Khan, absent. Yes, sir. Aso, জি স্যার। okay. তারপরে 008. Yes, sir. Yasin. Yes, sir. 10. Farhan Sadiq. 12. Present, sir. 15. Abdul Hasib Hassan Jayed. 15. 159. 16. Kaji Sabrina Sultana. 169. 20. Muhammad Shafiat Islam. 21. Yes, sir. 22. Niaz Muhammad Jahil. Yes, sir. 22 আছে. 23. Yes, sir. 24. 26. Yes, sir. 27. 27 9. 28. 28 or 9. 27, sir. Present, sir. 27 Sir, আছে. 22 present, sir. 22. 22 তো দিয়েছি তোমার নাম। নিয়াজ মোহাম্মদ জাহিদ, হ্যাঁ দিয়েছি। Sir, roll 20 roll 20. 28. যারা বাদ করতেছে পরে বলবা, আমি আগে শেষ করি। 28. 9. 29. 9. Assalamualaikum, sir. 27 present. 27 দিয়েছি। 31. Yes, sir. 31 আছে। Yes, sir. 32. 32 9. 33. Aisha Siddiqa. Yes, sir. 35. Sadia Islam Lami. Yes, sir. 37. Azmain Faik Wasi. Absent. 42. আন্টি একটু শব্দ বন্ধ করেন। 42 আছে। 42 নাই। 44. Yes, sir. 44 আছে। 45. Yes, sir. Aslam sir, 42 sir, section B sir. 42 কি সেকশন বি তে? এখন তো সেকশন এ তে আছে আমার। আচ্ছা তাহলে সেকশন বি তে আমি দেখি, তাহলে এখানে তো সেকশন এ তে দেখানো আছে। Sir, 42 present sir. আমি আচ্ছা সেকশন বি তে যখন কল করব তুমি একটু মনে করে দিও, আমি এখন সেকশন বি তে যাব একটু পরে। 46. ইয়েস স্যার। Sir, 44, sir. Present, sir. 44 দিয়েছি। 51. Yes sir. 52. Yes, sir. 55. ইয়েস স্যার। 57. Yes, sir. 24. 24. Sir, present, sir. So 24 তো স্যার একটু আগে দিলাম স্যার। 24 রে ভাই, এটা তো 2018 এর 24। সরি স্যার, এটা আমি না স্যার, আমি স্যার 2019 স্যার। 2019 তো অর্ডার দিছি, আর 2018 2018 সালে 24 এটা অ্যাবসেন্ট। আপেল মাহমুদ। স্যার রোল 20 প্রেজেন্ট স্যার। তারপরে আছে 2018 101 आदमी अफसर तो EME फरहाद अनायत Present, sir. 102। Yes, sir. 102 আছে। 103। Yes, sir. 104। Yes, sir. 105। Yes, sir. 106। ইয়েস স্যার। আচ্ছা তাহলে এখন বলো কারটা বাদ করছে। স্যার রোল 20 প্রেজেন্ট। রুল 20 সাফায়াত ইসলাম। আচ্ছা তোমারটা প্রেজেন্ট দিলাম। 15 sir. 15 আবুল হাসিব জায়েদ। হ্যাঁ তোমারটা দিলাম। জায়েদ তোমারটা দিয়েছি। আর Roll 58 স্যার। রুল 16 আছে। 16 কাজী সাবরিনা সুলতানা। সাবরিনা সুলতানা নাই। Section B. Sir, roll 2017-18 002, sir. Lieutenant Ashfaq. হ্যাঁ
002 Sir, yes, sir. আচ্ছা আমি এখন সেকশন না ওই রুলটা তো এখানে নাই, সেকশন এ তে নাই। Sir, সেকশন বি, হ্যাঁ sir, previous year roll 58, sir. রুল 58। Ji, sir. তুমি কোন সেকশন? Sir, section A, sir. সেকশন এ, তোমার রুল নাম্বারটা পুরোটা বলো। Sir, 2018-18058. 2018-18058। জি স্যার। নামটা SM মাহমুদুল হাসান। SM মাহমুদুল হাসান। স্যার 2017-18040। ওটা আবার কোথায়? এ সেকশনে তুমি? স্যার সেকশন এ তে স্যার। 2017 স্যার। তারপরে 18040। 18040। হ্যাঁ, তোমার ইয়ার নামটা বলো। স্যার আলম হোসেন। আলম হোসেন, ALM আলম হোসেন। তোমরা সেকশনে এতে তাই, আমি তো তোমাদের নাম নোট করে নিচ্ছি। স্যার স্যার 2017 আরো আছে? Lieutenant Ashfaq, sir. হ্যাঁ Sir, Lieutenant Ashfaq. লেফটেন্যান্ট আশফাক, তোমার রুল কত? Sir, 2017-18-002, sir. ও তুমি তাহলে এই সেকশন এতে আছো? Yes, sir. 2017 তারপর 18002, sir. 18002। তুমি হলো লেফটেন্যান্ট আশফাক। Ashfaq Hussain, sir. আশফাক, AS নাম কি? AS Sir, ASHFAQ. আশফাক হোসেন, HOSSAIN নাকি? Sir. হোসেন, তোমারটা প্রেজেন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, আর কেউ আছে এই সেকশনে? আমি দেখতে পাচ্ছি যে 3-4 জন আছেন। স্যার হ্যাঁ দেয়া হয়েছে। না, আমি যেটা বলতেছি এগুলো অ্যাবসেন্ট আছে এখন। 16 রোল নম্বর 16 2019-16 কাজী সাবরিনা সুলতানা অ্যাবসেন্ট আছে। 28 2019 28 সালেহ স্যার মুক্তাস 28 আছে স্যার। 28 প্রেজেন্ট স্যার। আছে, দিয়ে দিলাম প্রেজেন্ট। থ্যাংক ইউ আর 2019 29 ফারদিন ইবনে আশরাফ 29 অ্যাবসেন্ট আছে। আর 32 নিয়াজ মাহমুদ অনিল অ্যাবসেন্ট আছে। আর এদিকে আছে 37 2019 37 আজমাইন ফাইক ওয়াসি অ্যাবসেন্ট। আর 42 এমডি ফাহিম ফাইসাল। স্যার 42 স্যার সেকশন বি স্যার। এটা আমি একটু চেক করব আর কি। সেকশন Yes, বি sir. তে Yes, sir. সেকশন বি হলে কেটে দেব। আচ্ছা, এখন সেকশন বি তে আসতেছি। স্যার সেকশনে আরেকজন আছে কে? স্যার 2017। 2017 রোল নম্বর কত? স্যার খাতায় নাম উঠে নিবে এখনো। 2017 কত? তারপর স্যার 18062। 18062। তোমার নাম না উঠলে কেমনে প্রেজেন্ট দিব আমি? এমকেমে তোমার নাম নাই? স্যার এমকেমে তো নাম ওঠার কথা। আচ্ছা আচ্ছা, তোমার নামটা বলো। স্যার ইয়াসিন রায়হান, YEASIN। ইয়াসিন রায়হান। ইয়েস স্যার। আরে ওয়াই নাকি? আরে স্যার আই। আরে আই রায়হান, HAN রায়হান। আমি তোমার প্রেজেন্ট দিলাম, বাট তোমার নাম না থাকলে কিন্তু এমকেমে থাকবে না। এমকেমে নাম আমি দিতে পারবো না। ওকে, আমি সেকশন বি তে দেখতেছি। সেকশন বি রোল নম্বর 003। 003 প্রেজেন্ট। 004 প্রেজেন্ট স্যার। 007 স্যার। 9 Yes, sir. 11 সাবরিনা নওরিন হক অ্যাবসেন্ট। 13 Present, sir. কথা এত সময় নাও কেন? কথা বলো কেন? যখন বলি তাড়াতাড়ি বলবা, সময় কম তো। 13 Present, sir. 14 17 18 Yes, sir. 19 Yes, sir. 25 Yes, sir. Yes, sir. 30 Yes, sir. 34 Yes, sir. 36 Yes, sir. 38 Yes, sir. 40
40 আছে নাই 41 Present, sir. 43 Yes, sir. 47 48 48 নেটের প্রবলেম স্যার। 48 আছে জি স্যার আছে স্যার। মাহাদি হাসান আচ্ছা দিয়ে দিলাম 49 Sir. 49 আছে Yes, sir. 50 Yes, sir. 53 Yes, sir. 54 Yes, sir. 56 Sir, 56 আছে yes, sir. 56 58 Yes sir. 59 Yes, sir. 60 Yes, sir. তারপর হলো 2018 003 Sir, 033 রাইট 33 নাইমুল হাসান আছে yes, sir. 1702 কি আবার এটা 113 ইএমই Yes, sir. এই তোমাদের রুল নম্বর কত Sir, 113 থেকে শুরু, sir. 113 থেকে কিন্তু তার আগে কি তার আগে আছে না Sir, 170, 1702 170 218 113 113, sir, right, sir. ওকে তারপরে 114 Sir, present, sir. 115 Present, sir. 117 118 Present, sir. 119 Present sir. 120 Present, sir. 121 Present, sir. 122 Present sir. তাহলে অ্যাবসেন্ট আছে এখানে দেখা যাচ্ছে 4 Sir, roll 17 এর mic connect হচ্ছে। 7 present. আছে জি স্যার আছে। ইসলাম সাগর আছে দিয়ে দিলাম তারটা আর 14 তাহলে অ্যাবসেন্ট আছে এদিকে 14 আর এদিকে আছে 40 না স্যার 14 স্যার আছে স্যার 14 আছে নাবিলা জি স্যার আচ্ছা 29 স্যার 14 আছে তারপরে তোমার এদিকে তোমার অ্যাবসেন্ট আছে 40 মাহতাব বিন রাশিদ অ্যাবসেন্ট আছে ও আর 47 আব্দুল আল স্যার 29 স্যার 29 তো এখানে রুল নাম্বার নাই তোমার এ না বি তুমি স্যার এ স্যার এ জি স্যার এটা তো অনেক আগে শেষ হয়ে গেছে তুমি এতক্ষণ বলতেছো কেন জি স্যার আপনার নেট কানেকশনের সমস্যা হয়েছিল স্যার কারেন্ট চলে গেছে আচ্ছা ঠিক আছে তোমারটা দিয়ে দিলাম 29 স্যার এ 29 দিছি এখন তোমার ওই ছেলেটা কি বললো Sir, 42, sir. MKMS, sir, section B, sir. এমকেএমএস সেকশন বি তে আছে Yes, sir. দেখেন, sir. আমি এটা দেখতেছি দেখার পরে আমি তোমার এখানে অ্যাড করে দেব আমি আগে দেখে নেই 42 না ওখানে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে আমি এটা ঠিক করতে হবে ওকে আজকে ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ Sir. আর আমাদের আমি তো তোমাদের কোর্স কোঅর্ডিনেটর তোমাদের সিআর কে সেকশন এ বি দুইজন সিআর থাকে না আসসালামু আলাইকুম সেকশন এ স্যার 2180 26 রাগিব তাহসিন 2019 180 26 কি নাম রাগিব তাহসিন রিনাত স্যার আচ্ছা নাম তো আছে আমি দেখে নেব আর মোবাইল নাম্বারটা আছে জি স্যার 01730 01730 852 887 এটা আপনার কন্টাক্ট নাম্বারটা স্যার আমি তোমাকে ইয়াতে দিয়ে দিচ্ছি চ্যাটে দিয়ে দিচ্ছি আর ইয়া সেকশন বি থেকে আছে আসসালামু আলাইকুম স্যার মুস্তাফা আল ফয়সাল রোল নাম্বারটা হলো 2019 18038 18038 মুস্তাফা জি স্যার আচ্ছা তোমার নামটা আমি দেখবো তোমার মোবাইল নাম্বারটা হলো স্যার 017 03 29 44 78 জি স্যার আচ্ছা তাহলে আমার ইয়াটা আমি চ্যাটে দিয়ে দিই তাহলে তোমাদের চ্যাট করে দিই
স্যার ক্লাস ম্যাটেরিয়াল গুলো একটা মানে ক্লাস গুগল ক্লাস রাইট, তোমাদের একটা গুগল ক্লাসরুম আমি ওপেন করব এই নেক্সট ক্লাসে। এটা তো বেসিক, তোমরা সেন্ডেলের বইয়ের প্রথম চ্যাপ্টারে ওই এগুলো পড়তে থাকো, আর আমি তোমাদেরকে দিব। আমি পিডিএফ গুলো দিয়ে দিন, পিডিএফ আর রেকর্ডিং গুলো পিডিএফ এর স্লাইড গুলো দিয়ে দিন। পাওয়ার পয়েন্ট তো, এটা পিডিএফ কোথায়? আচ্ছা, পাওয়ার পয়েন্টে দিয়ে দিন স্যার। হ্যাঁ দিব স্যার, রেকর্ডিং গুলো দিয়ে দিন স্যার। হ্যাঁ রেকর্ডিং গুলো স্যার ক্লাসের। হ্যাঁ রেকর্ডিংও দিব, সবই দিব। তোমাদের ওই যে গুগল ক্লাসরুমটায় আমি দিয়ে দেবো। আচ্ছা, চ্যাটিং এর অপশনটা আমি পাচ্ছি না এখানে খুঁজে, কোনটা চ্যাটিং। আর তোমরা একটু ইয়ে করো, ও চ্যাট পেয়েছি আমি, আমার ইয়াতে দিয়ে দিচ্ছি। আমার রোল মোবাইল নাম্বার, দুটো মোবাইল নাম্বার আছে। নাম্বার দিয়ে দিলাম তোমাদেরকে। একটা হলো পার্সোনাল নাম্বার 01715224804, আরেকটা হলো 01769023992 না 3992। এটা হলো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল এটাতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।